মহিলারা কতটা সুরক্ষিত থাকবে বিজেপি ক্ষমতা এলে? উত্তরপ্রদেশ আসামে যেমন সুরক্ষিত আছে ঠিক একইভাবে হবে। সকালবেলা জমা নেব, বিকেলবেলা খরচ করে দেবো, কোর্টে পাঠানোর দরকার হবে না। পুরনো বক্তব্য আমি জানি, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী, বর্তমান সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এই বক্তব্যটা যেটা আপনাদের শোনালাম, এটা তিনি যখন বিরোধী দলনেতা ছিলেন তিনি সেই সময় বলতেন নির্বাচনী প্রচারে যে বিজেপি সরকার যদি কখনো পশ্চিমবঙ্গে কায়েম হয় তাহলে মহিলারা স্বাধীনভাবে ঘুরতে পারবে, মহিলাদের সঙ্গে কোনো রকম নোংরামির ঘটনা তো ঘটবেই না, আর যদি ঘটে তাহলে এই সমস্ত যে অপরাধীরা রয়েছে তাদেরকে সকালে পুলিশ জমা নেবে এবং বিকেলে খরচ করে দেবে। আর সেই জন্যই এই বক্তব্যটা আমি আপনাদেরকে চালিয়ে দেখালাম, কারণ এরপরে আমি আপনাদেরকে যে ঘটনা বলবো সেই ঘটনায় আপনাদের কার্যত চোখে জল চলে আসবে। পরিবর্তনের 1 মাস ঘটেছে পশ্চিমবঙ্গে, আর এই পশ্চিমবঙ্গে পরিবর্তনের 1 মাসে ইতিমধ্যেই 3 নাবালিকার সঙ্গে দুষ্কর্মের উদাহরণ ফুটে উঠলো, একটা অন্ডাল থেকে, একটা বেহালা থেকে, আর গতকাল রাজ্যের মন্ত্রী নিশীথ পরামানিকের এলাকা দিনহাটা থেকে এক বর্বরচিত ঘটনা আমাদের সামনে ভেসে উঠলো। আমি আপনাদেরকে দেখাবো এই প্রতিবেদনে সেই বিষয়ে। সাথে সাথে বিজেপির কিছু দুষ্কৃতী তারা কিভাবে আজকের দিনে আইনে জেল খাটছে এমন এক ব্যক্তিকে যাতে ছাড়ানো যায়, তার উপর থেকে যাতে কেস তুলে নেওয়া যায়, সেই জন্য বাড়িতে গিয়ে এখন চাপ দিচ্ছে সেই নাবালিকার পরিবারের। দেখাবো এই ভিডিওতে আপনাদেরকে সেই বাচ্চা মেয়েটির পরিবার কি বলছে। সাথে সাথে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো জয়প্রকাশ মজুমদারের কিরকম চিটিংবাজি গত 16 বছর ধরে তিনি করেছেন, সেই দৃশ্য গতকাল ফুটে উঠেছে। তৃণমূল কংগ্রেসের সহসভাপতি জয়প্রকাশ মজুমদার এবং একসময় হেভিওয়েট বিজেপি নেতা ছিলেন এই জয়প্রকাশ মজুমদার। পাশাপাশি আমি আপনাদের একটি স্টেশনের চিত্র দেখাবো, এখানে রেল কেন্দ্র করে যে সমস্ত মানুষেরা হকারি করত সেই হকাররা আজকের দিনে থালা পেতে সেখানে ভিক্ষা করছে। কেন, তারা কি বলছে, এই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আজকের এই প্রতিবেদনে। সাথে সাথে এই প্রতিবেদনে আমি আপনাদেরকে দেখাবো যে সন্দীপন সাহা অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নতুন তৃণমূলের অন্যতম হোতা যিনি হচ্ছেন আরেক বিধায়ক এন্টালির সন্দীপন সাহা, তার বাড়িতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে জনগণ এবং বিজেপির সমর্থক সকলে মিলে সেই সন্দীপন সাহার বাড়িতে তারা বিক্ষোভ দেখাচ্ছে। এর সমস্ত কিছু বিষয় নিয়ে থাকবে আজকের এই এপিসোড। নমস্কার, আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই যে কিউআর কোডটি দেখছেন এই কিউআর কোডটি স্ক্যান করে অতি অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাবেন যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক আজকের এপিসোড। কিন্তু শুরু করার আগে আপনাদের স্ক্রিনে এই নাম্বারটি সরকারের পক্ষ থেকে, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, শুভেন্দু অধিকারীর দপ্তর থেকে দেওয়া হয়েছে যে আপনি আপনার সরকারকে সমস্ত কিছু বিষয় জানাতে পারবেন। তাই জন্য এই হেল্পলাইনটা চালু করা হয়েছে। আপনারা অতি অবশ্যই এই নাম্বার সেভ করে রাখুন এবং আপনাদের যদি কোনো সমস্যা থাকে সরকার যেভাবে বলছে তাদেরকে জানানো যাবে, আপনারা জানিয়ে দেখতে পারেন যে কাজ হয় কি না হয়। চলুন আসুন আপনাদেরকে এই প্রতিবেদনের মূল বিষয়ে নিয়ে যাই, যেটা কালকে গতকাল দিনহাটাতে ঘটেছে। দিনহাটা কার এলাকা? নিশীথ পরামানিকের এলাকা। বিজেপির যিনি এই মুহূর্তে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, একসময় বিজেপি থেকেই তিনি প্রাক্তন সাংসদ ছিলেন, সেই নিশীথ পরামানিকের এলাকায় গতকাল সন্ধ্যেবেলায় ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। আবার এক ছোট্ট সেই ফুটফুটে শিশু, যে শিশুর বয়স মাত্র 11টি বছর, ক্লাস 6-এ পড়ে, 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী। বিকেল বেলার দিকে সে সম্ভবত বেরিয়েছিল তার বাড়িতে, যেভাবেই আমাদের বাড়ির ছেলেমেয়েরা, পাড়া প্রতিবেশীদের ছেলেমেয়েরা সন্ধ্যাবেলা বিকেল বেলা হলে একটু আনন্দের ছলে খেলতে বেরোয়, এত পড়াশোনার চাপ, আর সেই খেলতে বেরোনোটাই তার জীবনের অভিশাপ হয়ে গেল, কাল হয়ে গেল। তার কারণ সারাদিন আর বিকেলের পরে সে বাড়ি ফেরেনি বাচ্চা মেয়েটি। তার বাড়ির লোক যখন খোঁজাখুঁজি করতে শুরু করে, পুলিশের দ্বারস্থ হয়। পুলিশ সমস্ত জায়গা খোঁজার পরে স্থানীয় একটি পাট ক্ষেত থেকে তার নিথর দেহকে উদ্ধার করে। চিন্তা করতে পারছেন, আজকে পশ্চিমবঙ্গের পরিবর্তনের ক মাস হয়েছে? 1 মাস হবে, 4 তারিখ আজকে। গত 4 তারিখে পশ্চিমবঙ্গের পরিবর্তন হয়েছে। আমাদের বিজেপি সরকার যখন পশ্চিমবঙ্গে আসেনি তখন মাননীয় মুখ্যমন্ত্রী, আজকের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী, তৎকালীন বিরোধী দলনেতার প্রথম বক্তব্যটি তো আমি আপনাদেরকে শোনালামই, যে নারী সুরক্ষায় প্রবলভাবে জোর দেওয়া হবে। এবং শুধু এই কথা নয়, নারী সুরক্ষার উদাহরণ দেখানোর জন্য আমাদের রাজ্যের সবথেকে অন্যতম জঘন্য নিন্দনীয় ঘটনা আরজি করের ঘটনায় যিনি সবথেকে বেশি আঘাত পেয়েছিলেন, অভয়ার মা, সেই রত্না দেবনাথকেও এই পশ্চিমবঙ্গের পানিহাটি বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পাঠানো হয় এবং রত্না দেবনাথকে সামনে রেখে, অভয়ার বিষয়কে সামনে রেখে বিজেপি সরকার গঠন করে এই পশ্চিমবঙ্গে। কিন্তু তারপরেও আজকে পরিবর্তনের 1 মাসও হলো না, তার মধ্যেই পশ্চিমবঙ্গে 3 নাবালিকার সঙ্গে এই ধরনের দুষ্কর্মের ঘটনা ঘটে গিয়ে গেল। আমরা দেখলাম দুর্গাপুরের অন্ডালের ঘটনা, আমরা দেখলাম বেহালার ঘটনা এবং আমরা গতকাল দেখলাম দিনহাটায় এই হালিম
পূর্ণিমা বলে যে বাচ্চা মেয়েটি রয়েছে তার সঙ্গে এই ধরনের বর্বরচিত ঘটনা ঘটে গেল। যদিও পুলিশ এখনো পর্যন্ত তদন্ত করছে, ময়না তদন্তের রিপোর্ট এখনো পর্যন্ত আসেনি যে তার সঙ্গে দুষ্কর্ম হয়েছে কি হয়নি, এটা তো ময়না তদন্তের রিপোর্ট এলেই জানা যাবে। কিন্তু তার দেহ উদ্ধার হয়েছে স্থানীয় একটি পাট ক্ষেত থেকে। এ দেখেই বোঝা যায় যে কিভাবে সে লোভের বা লালসার শিকার হয়েছে কোন রকম দুষ্কৃতী মনোভাবাপন্ন ব্যক্তিদের। এ বিষয়ে এই হতভাগা পরিবারের মা এবং পিতা তারা কি বলছে একবার আপনাদেরকে দেখাবো আমি, দেখুন। সকালবেলা ধামরা গেছিলাম, ওখানে যাই আমার বোনের স্কুল সার্টিফিকেটের জন্য। আমার বোনের বাড়ি থেকে আমি যাচ্ছি চৌধুরীহাট সার্টিফিকেটের জন্য। চৌধুরীহাট থেকে আসিয়ে এসআই অফিস থেকে আমি ওখানে যোগাযোগ করে তারপরে আমি বাড়িতে ফিরছি 2-2:30টার দিকে বোধ হয় এইরকম হবে। আর আসি শুনি ও 10টার 10:30টার মধ্যে ও জামা সেলাই করে আনছে। আনার পরে জামা কাপড় রিটার্ন বাড়িতে রেখে তারপরে ও গেছে বাড়ি থেকে। যাওয়ার পরে ওর মা, আমি আসলাম, ওর মা বললো বলে আমার ও তো নাই এখনো, দুপুরবেলা খাওয়া দাওয়া সকালবেলা সেইরকম খাইও নাই। তা 10টা থেকে 10:30টা থেকে ওই মেয়েটা নাই। তা আমরা জানি ও আছে এদিকে, হ্যাঁ এদিকে খেলাধুলা করতেছে, আসি স্নান টান করে খাবে। তো এখন খোঁজ নিতেছি, মেয়ে নাই। পরে অনেক দূর জায়গায় ঘুরলাম, না কোনোখানে নেই। পরে ওই যে পাট বাড়িতে যায়। কখন দেখলেন? এই মোটামুটি কখন হবে? 4টে 4:30। কি নাম? হালিমা খাতুন। আপনার কি হয়? আমার মেয়ে। আপনার নাম কি? আমার নাম হযরত সিকদার। আমার মেয়ে সকালে চা মুড়ি খালো, খাওয়ার পরে ভাত রান্না করলাম। ও দাদি বললো যে আমার 2টে ব্লাউজ টেইলারের বাড়ি থেকে হাতে আনি দাও। আমি রান্না করে ও জামা সেলাই করি আনি দাদির হাতে দিয়ে আমি বললাম যে ভাত খা, যে আমি দেরি খাই। আমি রান্না করতে, আমি জানি যে ঘরে টরে হোক বাইরে হোক যেখানে হোক আছে, মিস্ত্রি নিছি ভাত রান্না করি মিস্ত্রিকে খাওয়াবো। তারপরে মিস্ত্রি আমি ভাত মিস্ত্রি খোয়া আলা বাচ্চা উঠতেই বাচ্চা নাই। ওই টাইমে এই 10-11টার দিকে। কি মনে হচ্ছে আপনার? ও মা, আমি চাই ওই যে এইরকম কাজ করছে তার ফাঁসি চাই, তার গুলি চাই। আমি কোনো বিচারও চাই না, কিছু চাই না, তার ফাঁসি চাই, তার গুলি চাই। আমি মানতে পারবো না, আমার নাবালক তো আগে মেরে ফেলেছে। তাই তো এই দুনিয়া থাকলে মানুষের মেয়ে বেরিয়ে থাকতে পারবে না। আর কত মায়ের চোখের জল এইভাবে পড়বে, আর কত মেয়ের মাকে এইভাবে চিন্তায় থাকতে হবে যে তার বাচ্চা মেয়েটি বাড়ি থেকে বেরোনোর পরে ফিরবে না। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি যদি দেখে থাকেন, আপনি যদি শুনে থাকেন, আপনি বলেছিলেন সকালে জমা নিয়ে বিকেলে খরচ করবেন। আমি জানি আইনের মধ্যে থাকার পরে এই ধরনের কথাগুলোকে বাস্তবে সত্য প্রমাণ করা যায় না, কারণ সংবিধান বলেও একটা জিনিস রয়েছে এবং এগুলো নিতান্তই ভোট পাওয়ার জন্য একটা কথা। কিন্তু তবুও এই দুষ্কৃতীরা কেন আজকে ভয় পাচ্ছে না? তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে তো দুষ্কৃতীরা ভয় পায়নি, আপনারা বারবার বলেছেন, এবং দুষ্কৃতীরা নাকি এই রাজ্য স্বর্গরাজ্যে পরিণত করেছিল সেটাও দেখিয়েছিলেন। কিন্তু তারপরেও কেন এই রাজ্যে পরিবর্তনের মধ্যেই মাত্র 1 মাসের মধ্যে 3টি নাবালিকার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটে গেল? নাবালিকারাও আজকে সুরক্ষিত থাকবে না পশ্চিমবঙ্গে? এক মায়ের চোখের জল দেখার পরেও আমাদের কারুর মনে কষ্ট হচ্ছে না? আজকে প্রত্যেকটা মিডিয়া সাইলেন্ট, আজকে প্রত্যেকটা মিডিয়া চুপ। সন্ধ্যাবেলায় গল্প দাদুর আসরে সারাক্ষণ কোথায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি করলো আর কোথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গায়ে ডিম পড়লো সেই সমস্ত জিনিস দেখাচ্ছেন, কিন্তু একবারের জন্য এই খবরগুলো আমাদেরকে চালিয়ে দেখানো হচ্ছে না। এই খবর খোঁজার জন্য আমি একাধিকবার মিডিয়া দেখেছি, একাধিকবার বড় বড় পত্রিকাতে খোঁজার চেষ্টা করেছি, গুগলে সার্চ করেছি, এই খবর কোনো বড় মিডিয়া চালাই পর্যন্ত নিয়ে। এই স্থানীয় যে সমস্ত সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে, যারা হাতে ক্যামেরা নিয়ে দিনরাত ঘুরে বেরিয়ে পোস্ট করে ফেসবুকের মাধ্যমে এই খবর আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে, তবে আমরা দেখাতে পাচ্ছি। আজকে সংবাদ মাধ্যমের মন এতটাই মারা গিয়েছে, এই সংবাদ মাধ্যমই তো আরজি করের সময় রত্না দেবনাথের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন। আর আজকে মাননীয়া রত্না দেবনাথ মহাশয়া, আপনার মেয়ের সঙ্গেও এই ধরনের ঘটনা ঘটেছিল, আপনি তো নিশ্চয়ই এই যন্ত্রণাটা বুঝবেন। আজ আপনার সরকার রয়েছে, দোষীদেরকে খুঁজে বের করুন এবং সকালে জমা নিয়ে বিকেলে খরচ করার মতো সিদ্ধান্ত আপনারা কায়েম করে দেখান, যাতে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মায়ের কোল খালি করার আগে প্রত্যেকটা দুষ্কৃতীর মনে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী যে বক্তব্যটা রেখেছিল সেই বক্তব্যটা ভেসে ওঠে। আর এর পরে যে ভিডিওটা দেখাচ্ছি সেই পরিবারটারও কথা চিন্তা করবেন, কারণ এর পরে আমি আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো সেখানে উঠে আসছে আরো এক চাঞ্চল্যকর চিত্র। 2023-24 সাল, সেই সময় এক নাবালিকার সঙ্গে দুষ্কর্ম এবং আইনে এক বিজেপি নেতাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। আর পরিবর্তন হওয়ার পরে সেই পরিবারটির ওপর বারবার চাপ দিচ্ছে স্থানীয় বিজেপির লোকাল নেতারা, যাতে সেই
আইনের মামলা তুলে নেওয়া হয় আর সেই কুকর্মকারীকে জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা করানো হয়। দেখুন। মানে আমার স্বামী কাজের থেকে এসেছিল, আচ্ছা, কি কাজ করেছেন? কলঘরে ধান ভাঙায় লেবার হিসাবে। আচ্ছা, এখন আসার পরে উনি বসে রয়েছে খাটের চৌকির উপর। হুম। এখন বসার পরে আমি বলছি কি গো, ভাত দেবো? তারপরে সুধীর দাস এসে ওইখানে দাঁড়িয়ে রয়েছে। কে সুদীপ দাস? মানে বিজেপির বুথ সভাপতি যে। আচ্ছা। তারপর সুধীর দাস এসে বলছে কি তরুণ বাড়ি আছিস? তো উনি বলছে হ্যাঁ কাকা বাড়িতে আছি, বলুন কি বলবেন। হুম। বলছে তুই কি শুরু করে, তুই কি কেসটা তুলবি না নাকি? তা উনি বলছে দেখুন কাকা আমি কেস তোলার কেউ না, কেসটা কোর্টে উঠে গেছে। তারপর বলছে হুমকি দিয়ে বলছে তুই তুলবি কিনা বল। তারপরে এরকম হুমকি দিচ্ছে, বলছে দেখুন কাকা, বলছে হ্যাঁ মিথ্যে বদনাম, কোনো মেডিকেলের রিপোর্ট আছে? হ্যাঁ কোনো কিচ্ছু নেই, ভালো মানুষটা ফাঁসিয়েছিস। তো বলছে তাহলে চলো থানায় চলো, কোর্টে চলো, তবে স্যারদের সাথে কথা বলো, কারণ আমি কি করব, আমি কেস উঠানোর কেউ না। এরকম বলার পর বলছে তুই তোর কত বাবা আছে, যা বাবাদের ডেকে নিয়ে আয়, তোর বাবারা কয় টাকা খাওয়াইছে, এরকম ধরনের অনেক ভাষা দিচ্ছে। তারপরে আমার বর বলছে কি কাকা এই আবার কোন ধরনের ভাষা? তাই বলছে কি যে হ্যাঁ তোকে গায়েব করে দেবো, আগুন দিয়ে পুড়িয়ে দেবো, ভীষণ ধমকাচ্ছে। আগুন দিয়ে পুড়িয়ে দেবে? হ্যাঁ মানে বাড়িঘর। চিন্তা করতে পারছেন, আইন অর্থাৎ নাবালিকার সঙ্গে নোংরামি, তার অভিযোগে গ্রেপ্তার এক বিজেপির প্রাক্তন বুথ সভাপতি, যখন তৃণমূল কংগ্রেসের আমল ছিল। আর বর্তমানে বিজেপির সরকার এসেছে, বিজেপির সরকারের তো বিজেপির লোকেরা বা বিজেপির সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি তো বারবার বলেছিলেন যে নারীদেরকে সুরক্ষা দেবেন। আর সেই নারীদের সুরক্ষার দৃষ্টান্ত এটা শান্তিপুরের হরিহরপুর গ্রাম পঞ্চায়েতের এলাকার ঘটনা, যেখানে সেই নাবালিকা পরিবারের বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন স্থানীয় বর্তমান বিজেপির সভাপতি, বুথ সভাপতি, এবং বলছেন পুরনো দিনের সেই মামলা না তুলে নিলে আজকালকার দিনে আর কেউ বাঁচাতে আসবে না, যদি মামলা না তুলে নেন তাহলে বাড়ি ঘর দুয়ার জ্বালিয়ে দেওয়া হবে। আজকে তো পরিবর্তনের মূল ভিত্তিই পশ্চিমবঙ্গে ছিল নারী সুরক্ষা, কারণ আরজি করের ঘটনায় পশ্চিমবঙ্গের ভিতকে নাড়িয়ে দিয়েছিল তৃণমূল কংগ্রেসের ভিতকে নাড়িয়ে দিয়েছিল। কিন্তু মাত্র 1 মাসের মধ্যে 4টে এই ধরনের কেস, আর প্রত্যেকটাই নাবালিকার সঙ্গে ঘটে যাচ্ছে, আমাদের চোখের সামনে ঘটছে। পুলিশের দ্বারস্থ হয়েছেন সেই পরিবার, 6 জনার এগেনস্টে মামলা নথিভুক্ত করেছে, কমপ্লেন জমা দিয়েছে, কিন্তু পুলিশ নিরপেক্ষভাবে কাজ করে সেই 6 জনকে কি গ্রেপ্তার করবে এই মহিলার অভিযোগের ভিত্তিতে? বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে একাধিক মানুষকে, যারা বিরোধী রাজনীতি করে এসছে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দলের মধ্যে থেকে এসছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। কিন্তু শাসক দলে থাকলেও কি তাদেরকে গ্রেপ্তার করা হবে? এই উদাহরণের দিকে নজর তো আমাদের থাকবে, শান্তিপুরের দিকে নজর আমরা রাখবো এবং আপনাদেরকে জানাবো টাইম টু টাইম কি আপডেট হচ্ছে। কিন্তু এই পরিবর্তন, এই নাবালিকাদের সঙ্গে অত্যাচার, এই শিশুদের সুরক্ষার অভাব, এই পরিবর্তনটা বাংলার মানুষ চেয়েছিল কি? একবার আপনারা কমেন্টস করে জানাবেন। আমি আপনাদেরকে এরপরে দেখাবো তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সহসভাপতি রাজ্যের এবং একসময়কার প্রাক্তন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার কত বড় নোংরা লোক এবং কত বড় একজন চোর জোচ্চোর, সেটা গতকাল প্রকাশ হলো যখন তৃণমূল সরকারের ক্ষমতা আর রইল না। জয়প্রকাশ মজুমদার একজনের প্রপার্টিকে 16 বছর ধরে অ্যাকোয়ার করে রেখেছিলেন এবং সেই প্রপার্টি যখন সেই প্রপার্টির অরিজিনাল মালিক চাওয়ার জন্য চিঠি চাপাটি করেছিল, জয়প্রকাশ মজুমদার বারবার তাদেরকে ভয় দেখিয়েছিল এবং পুলিশের ভয় দেখিয়ে তাদের সেই প্রপার্টি অ্যাকোয়ার করে রেখেছিল। গতকাল মানুষের ভয় ভাঙে এবং জয়প্রকাশ মজুমদারকে পুলিশে গ্রেপ্তার করে নিয়ে যায়। তার আগের চিত্র আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। আমি বলছি অন্তত তো 1 মাস পরে কথাটা শুনতে দেন না। যে ডেট দিয়েছে কোর্ট থেকে ডেট এই গাড়িতে যাই, আমার গাড়িতেই যাচ্ছি। কিছু বলার নেই, ওরা তো নিয়ে যাচ্ছে, ওরা নিয়ে যাচ্ছে। ওরা দেখো কি বলো, মানে 14 বছর বাড়িটা দখল করে বসে আছে। কোর্টের অর্ডার আমার ফেভারে আছে। সাধারণ মানুষ বুঝছেন যে এই সমস্ত লোকগুলো কেন পার্টি বারবার বদল করে। জয়প্রকাশ মজুমদার 14 থেকে 16 বছর ধরে একটি বাড়ি সেটাকে দখল করে রেখে দিয়েছে, সেটাকে নিজের অফিস ঘর বানিয়ে নিয়েছে। যখন আইনি নোটিশ পাঠানো হয়েছে তবুও প্রভাব খাটিয়ে জয়প্রকাশ মজুমদার এই দখলটাকে মুক্ত করেননি। তখন তিনি বিজেপিতে ছিলেন, 14 বছর আগে তিনি বিজেপিতে ছিলেন। পরবর্তীকালে যখন বুঝতে পারে যে এই সমস্ত বিষয় নিয়ে সমস্যা হবে, আগ বাড়িয়ে লাফিয়ে চলে আসেন তৃণমূল কংগ্রেসে এবং তৃণমূল কংগ্রেসে আসার পরে তো শাসক দলের সঙ্গে তখন তো আরো প্রভাব বিস্তার করে এই সমস্ত বাড়িগুলোকে দখল করে রাখতে তার আরো অনেক সুবিধা হয়েছে। আর একবার তৃণমূল কংগ্রেসকেও নমস্কার জানাতে হবে যে এই ধরনের দুর্নীতিগ্রস্ত মানুষগুলো জানার সত্ত্বেও বিজেপি থেকে জামাই আদর করে তাকে তৃণমূল কংগ্রেসে আনার পরে সহসভাপতির পদ দিয়ে রেখে দিয়েছিলেন। তৃণমূল কংগ্রেস জানতেন না, স্থানীয় কাউন্সিলর, স্থানীয় বিধায়ক জানতেন না যে একজন ভদ্র মহিলা এই দিক ওই দিক চিঠি চাপাটি করে বেড়াচ্ছেন তার যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি পাওয়ার জন্য। আর এই গুণধর জয়প্রকাশ মজুমদার সেই বাড়িটিকে 14 থেকে 16 বছর ধরে অ্যাকোয়ার করে রেখেছে। তারপরেও তৃণমূল
কংগ্রেস তাকে এত বড় পদ দেয় কি করে? তাই পলিটিক্যালি নেতারা এই দল থেকে ওই দল কেন করে আজকের দিনে নিশ্চয়ই আপনারা চোখের সামনে বুঝতে পারছেন। যাই হোক, আইন ঠিকমতো চলুক এবং জয়প্রকাশ মজুমদারের শাস্তি তো হোক, আর তার সাথে সাথে যাদের এই জায়গা সেই জায়গাটাও যেন দখলমুক্ত হয়ে তারাই পায়, এমনটা যেন না হয় আবার কোনো নতুন এক জয়প্রকাশ মজুমদারের উৎপত্তি হলো আর সেই জয়প্রকাশ মজুমদার সেই জায়গাটাকে আবার দখল করে নিল। আপনাদের এরপরে নিয়ে যাব হকারদের অবস্থা দেখাতে। হকারদের উচ্ছেদ হয়েছে আপনারা তো সকলেই জানেন বিভিন্ন জায়গায়। এমনিতেও এরকম ট্রেনে করে হকারদের সেই দোকান মালপত্র সমস্ত কিছু মালগাড়ি করে কোথাও নিয়ে চলে যাওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এই সমস্ত দোকানপত্র মালপত্র সরিয়ে দেওয়ার পরে হকারদের আজকে না খেতে পেয়ে মরার মতো অবস্থা। হকাররা এক নতুন অভিনব পন্থা অবলম্বন করলো, কি ভিক্ষুক হয়ে তারা এখন রাস্তায় ঘুরছে, প্রতীকী ভিক্ষা করে বেড়াচ্ছে। তারা আগামী দিনে খাবে কি, সেই জন্য বিভিন্ন স্টেশনের বাইরে হকাররা এখন বাটি নিয়ে বসছে। দেখুন, এবার এই রাস্তাটা কেন নিলে? রাস্তায় গিয়ে রাস্তা হচ্ছে কথা হচ্ছে, এই রাস্তা হচ্ছে সব তো উঠিয়ে দিয়েছে, দোকান সব ভাঙাভাঙি হয়ে গেছে। উন্নয়নের জন্য সব আমরা ছেড়ে দিয়েছি, কিন্তু আমরা কি করে খাবো? একটু দাঁড়ালে পরে চলে যান করছে, আমাদের কোনো দাঁড়াবার পর্যন্ত পজিশন নেই। তাহলে আমরা কি করে খাবো? আমার মা নেই, আমার টাকার টাকা নেই, বসতে গেলে আমার কোনো ব্যবস্থা নেই, আমি দাঁড়াতে পারি ফাইন করবে, তাহলে কিভাবে দাঁড়াবো? কোনো আমরা তাহলে ফাইন করবে, কি করে করবে? তাহলে আমরা কি করে খাবো সকাল থেকে রাত অব্দি? কোনো জায়গায় কাজও পাচ্ছি না, সাহায্য করতে ভিক্ষা করতে একজন আমরা কোথায় যাবো? একটু সাহায্য করুন দিদি, আমাদের সাহায্য করুন দিদি, একটু সাহায্য করুন। ভিক্ষা করে খাবো, সবাই বলছে না দিদি আমাদের একদম পয়সা নেই, কি খাবো দিদি? দোকানদারি হচ্ছে না, দোকানদারি করতে দিচ্ছে না, লাগাচ্ছি তাও লাগাতে দিচ্ছে না, চলে যাও লাগাবে না, তাহলে কি করবো দিদি বলো? দুর্উপায় হয়ে আছে, এই পথে দাঁড়িয়ে আর কোনো রাস্তা নেই। স্টেশনের উপর নির্ভর করে, রেলের উপরে নির্ভর করে যারা হকারি করতেন তাদের অবস্থা বড়ই কিন্তু শোচনীয়, কারণ আজকালকার দিনে তাদেরকে ভিক্ষা করে খেতে হচ্ছে। যদিও আগামী দিনে যদি সরকার এদের পুনর্বাসনের ব্যবস্থা করে, অবশ্যই সরকারের প্রতি অনেক হকার কৃতজ্ঞতা প্রকাশ করবেন, কারণ এদের রুজি রোজগার জীবিকা এই ছোট্ট স্টেশন চত্বর জুড়েই কিন্তু থেকে থাকে। কিন্তু আজকে এই দৃশ্য, যেখানে এমনিতেই আমরা বিভিন্ন সিগন্যালে, রাস্তাঘাটে, মন্দিরের বাইরে এত ভিক্ষুক দেখি, তারপরে আবার এই হকারদেরকেও যদি ভিক্ষা করে খেতে হয়, তাহলে ভারতবর্ষের ছবি আগামী দিনে বিদেশিদের কাছে যথেষ্ট পরিমাণে নিন্দনীয় হয়ে যাবে। আসুন এরপরে আমরা যাই এন্টালিতে। এন্টালিতে আজকে সকালবেলায় সন্দীপন সাহার বাড়ির লোক ঘুম থেকে ওঠার আগে সন্দীপন সাহার বাড়িতে কার্যত বিক্ষোভ এবং গাধা নিয়ে গিয়ে বিক্ষোভ চলছে, এমনই দৃশ্য ফুটে উঠলো। কে সন্দীপন সাহা? আপনারা সকলেই জানেন, তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে তৃণমূল কংগ্রেস দল থেকে বহিষ্কার করা হয়েছিল দল বিরোধী কাজের জন্য। যদিও পরবর্তীকালে এই সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আরো 56 জন বিধায়ক তৃণমূল কংগ্রেসে বিদ্রোহ সৃষ্টি করে এবং বিধানসভায় বিরোধী দলের তকমা নেওয়ার জন্য বিধানসভার স্পিকারের কাছে চিঠি দেয়। পরবর্তীকালে গতকাল বিধানসভা স্পিকার মান্যতা দিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসাবে। সন্দীপন সাহা তার অন্যতম কারিগর। যদিও রাজনৈতিক মহলে জোর গুঞ্জন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এরা যদি বিদ্রোহ না করত, তাহলে হয়তো এদেরকেও ইডি সিবিআই অ্যারেস্ট করে নিয়ে যেত। এটা রাজনৈতিক মহলে অনেকেই আলোচনা করছে। তবে বিজেপির কর্মীরা যে এটাতে খুশি নয় এবং বিজেপির কর্মীরা যে আদতে তলায় তলায় বুঝতে পারছে যে সন্দীপন সাহা হয়তো বিজেপির সঙ্গে সেটিং করে নিয়েছে এবং বিজেপির যারা আদি নেতৃত্ব রয়েছে, বিজেপির যারা আদি কর্মী রয়েছে, তারা এটা মানবেই বা কেন? এই সন্দীপন সাহাদের দুর্নীতির বিরুদ্ধেই তো বিজেপির কর্মীরা লড়াই করে এন্টালিতে বিজেপির হয়ে প্রচার করেছিল বা বিভিন্ন 58টা বিধানসভায় বিজেপির হয়ে প্রচার করেছিল। আজকে এই 58 বিধায়ক যদি তলায় তলায় বিজেপির সঙ্গে সেটিং করেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কোণঠাসা করার জন্য তৃণমূল কংগ্রেস দলটাকে ভেঙে নতুন তৃণমূলের গঠন করে, তাহলে বিজেপির কর্মীরা তো সেটা মানতে পারছে না। আর এমনই দৃশ্য দেখা গেল এন্টালিতে। বিজেপির কর্মীরা সকাল সকাল স্থানীয় সন্দীপন সাহার বাড়িতে পৌঁছে গেল গাধা নিয়ে এবং তার বাড়ির সামনে ব্যাপক হারে প্রতিবাদ করলো, বিক্ষোভ করলো। দেখুন,
দেখলেন এন্টালির বিজেপির যিনি প্রার্থী ছিলেন তিনি হচ্ছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। অনেকদিন ধরেই বিজেপিটা করে আসেন এবং সেই জায়গায় যদি প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নেতৃত্বেই এই ঘটনাটি ঘটে থাকে আমি কিন্তু এটাকে খুব একটা বদনাম করতে পারবো না, কারণ এই যে সন্দীপন সাহা এরাই তো বিজেপির বিরুদ্ধে লড়াই করেছিল তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ নিয়ে, প্রতীকে জয়লাভ করে বিধানসভায় গিয়েছে। এখন সেই বিজেপি কর্মীরাই কোণঠাসা হয়ে যাবে, প্রিয়াঙ্কা টিবরেওয়ালরাই কোণঠাসা হয়ে যাবে, কারণ আপনারা দেখে নেবেন যে এই সন্দীপন সাহা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা একদিন ঠিক সুট করে বিজেপির দিকে ঝুঁকে পড়ছে। আজকে বিজেপির দরজা বন্ধ, তাই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুর্নাম করে তারা নতুন তৃণমূলের গল্প করছে, কিন্তু বিজেপি যেদিন দরজা খুলবে সবার আগে ঝাঁপিয়ে এই 58 জন বিধায়ক যাওয়ার চেষ্টা করবেন, কারণ এদের এগেনস্টে ব্যাপক নোংরা অভিযোগ কেস পর্যন্ত রয়েছে, আর এগুলো বাঁচানোর জন্যই এখন এদেরকে এটা করতে হচ্ছে সম্ভবত। বঙ্গভবনে দেখা করলেন শুভেন্দু অধিকারীর সাথে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? কি করবে বলো, বেচারার নামে কেস আছে, কি করবে বেচারা? সিআইডি তদন্ত করছে, যদি সরকারকে হাতে না রাখে ও তো কেসে ঢুকে যাবে। বলো, এরকম একটা আলু ভাতে চেহারা নিয়ে এরকম ভাবে জেল খাটলে অসুবিধা হবে না? কষ্ট হবে না? গরম পড়েছে এখন, কি করবে বেচারা? দেখা করেছে একটু। আর বিজেপির যারা পুরনো দিনের কর্মী তারা এটা মেনে নেবেই বা কেন? এদের বিরুদ্ধেই তো 58টা জায়গায় লড়াই করেছে, আর এরা বিজেপিতে এসে সেই 58টা জায়গাতেই এই দুর্দিনের বিজেপি কর্মীদের উপরেই ছড়ি ঘুরাবে, সেটা কর্মীদের মেনে নেওয়া উচিত নয়। যেরকমই তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতো সিপিএম বিজেপির নানা রকম লোকরা এতদিন তৃণমূল কংগ্রেসকে শেষ করে খেয়েছে, ঠিক সেভাবেই এরা বিজেপিকেও শেষ করে আগামী দিনে খাবে। তাই কর্মীদের প্রতিবাদ করাটা অত্যন্ত জরুরি। এই ধরনেরই প্রতিবাদ যদি রাস্তায় রাস্তায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা করতো, হয়তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা কোনোদিন তৃণমূল কংগ্রেসে এতটা বাড়তে পারতো না। আর এন্টালিতে যে রকম অভিনব পন্থা এই বিজেপি কর্মীরা নিয়েছে, এই সন্দীপন সাহাকে আগামী দিনে বিজেপিতে আসতে গেলেও চিন্তা করতে হবে, বিজেপি নেতৃত্বরাও চিন্তা করবে যে স্থানীয় কর্মীরা কিন্তু বিক্ষোভ দেখাবে। তাই সমস্ত কিছু দিক থেকে বিচার করলে এটাই বোঝা যাচ্ছে যে সন্দীপন সাহা বা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের মতো মানুষের সাময়িক হানিমুন পিরিয়ড চললেও একুলো গেল ওকুলো গেল, কারণ সাধারণ মানুষের ভোট আর এরা হয়তো সম্ভবত জীবনেও পাবে না, যে কোনো দলের প্রতীক নিয়েই দাঁড়া, কারণ যে কোনো দলের প্রতীক নেওয়ার পরে জয়লাভ করে সেই জায়গার মানুষদের মাত্র 1 মাসের মধ্যে ধোঁকাবাজি দেওয়ার জন্য সাধারণ মানুষ এই সমস্ত কিছু বিষয় দেখছে। আজকের এপিসোড এই পর্যন্তই রইল। ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণে দেখতে থাকুন বেঙ্গল পালস উইথ দীপ, সত্য যেখানে রং দেখে না। নমস্কার।